এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভোর 4:30। আজানের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতে ঘুম ভেঙে যায় রেনুফার। চটজলদি উঠে উজু করে চলে যান নামাজখানায়। তাক থেকে কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে নির্দিষ্ট জায়গায় জায়নামাজটা বিছালেন। কোরআন শরীফটা সামনে রাখলেন। তারপর নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতে বসেন। এখনও চারপাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। পৃথিবীর বুক থেকে পুরোপুরিভাবে অন্ধকার কেটে গেলেও এখনও ভোরের আলো ফোটেনি। ঘড়ির কাঁটা 6টার ঘরে যেতে এখনো 10 মিনিট বাকি। হঠাৎ করে মেয়ের কথা মনে পড়তে নির্দিষ্ট জায়গায় এসে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। কোরআন শরীফ যত্ন সহকারে বুকের সাথে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালেন। কোরআন শরীফ রেখে জায়নামাজটা সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখলেন। তারপর পা বাড়ালেন মেয়ের রুমের দিকে। মেয়ের রুমে সেই আগে জানালার ভারী পর্দাগুলো সরিয়ে দিলেন। নিচে এক পরত পাতলা একটা পর্দা রয়েছে শুধু। তারপর মেয়ের মাথার কাছে এসে বসলেন। মেয়েটা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতু পেলো রোদ্দুরের স্পর্শে ওর মসৃণ পাতলা ঠোঁট আর ফর্সা ত্বক চিকচিক করছে। রেনুফা বিসমিল্লাহ বলে 3বার ফু দিলেন মেয়ের শরীরে। মেয়ে কাছে থাকলে এটা ওনার নিত্যকার দিনের প্রথম এবং প্রধান কাজ। ঘুমতো মেয়ের কপালে আলতো করে চুমু দিলেন। মেয়েকে আরেকটু ঘুমানোর সুযোগ দিয়ে রেনুফা রান্নাঘরে চলে যান। মিনিট 20 পরে ফের মেয়ের রুমে আসেন। খুব মায়া লাগছে মেয়ের ঘুম ভাঙাতে, তবু আদুরে গলায় ডাকলেন, নূর, নূর, উঠ না মা, তোর বাবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। মায়ের কোমল স্বরে ঘুম ভাঙে মেহনুরের। ঘুম থেকে উঠে মায়ের মুখটা চোখে পড়তেই হাসি ফুটে উঠল তার মুখে। আর মোড়া ভেঙে মায়ের কোমর জড়িয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং মা। রেনুফা মেয়ের মাথায় চুমু দিয়ে বলল, টেবিলে গরম পানি আর লবঙ্গ রেখেছি, যাওয়ার সময় মনে করে নিয়ে যাস। রেনুফা ফের রান্নাঘরে চলে গেলেন। মা চলে যেতে মেহনুর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বালিশের পাশ থেকে হাতড়ে চশমাটা নিয়ে উঠে বসলো। চশমা পরে ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকাতেই ওর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। 6টা বেজে গেছে আর ও এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। মেহনুর তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে একটু পানি ছিটিয়ে এসে টেবিলে রাখা গরম পানি আর লবঙ্গ নিয়ে দৌড় দিল ছাদের উদ্দেশ্যে। মেহরাব গাছে পানি দিচ্ছেন। সবগুলো গাছে এক দফায় পানি দেওয়া শেষ। কোথাও পানি কম পড়েছে কিনা সেটা ভালো করে দেখে আবার পানি দিচ্ছেন। বাবা আসবো? মেহনুরের কণ্ঠ শুনে পেছনে ফিরলেন মেহরাব। হাতে থাকা মগটা বালতিতে রেখে গলায় স্বর উঁচু করে বললেন, আম্মাজান চলে এসেছেন। আপনি? তা আপনার ঘুম হয়েছে ঠিক মতো? ঘুম না হলে আর একটু ঘুমিয়ে আসতেন। বাবার আদরে গলায় কথা বলাটা ঠিক হজম হলো না মেহনুরের। বুঝতে পারছে না ওর বাবা রেগে আছে কিনা, কারণ মেহরাব মেয়েকে তখনই আপনি বলে সম্বোধন করেন যখন উনি রেগে থাকেন বা অভিমান করেন। আজও তো তার ব্যতিক্রম হলো না। তবে কি উনি রেগে আছেন নাকি অভিমান করেছেন? মেহনুর বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থির রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিল। ভাবমূর্তি বুঝতে পারছে না ও। মেহনুর ধীর কণ্ঠে বলল, না বাবা, আসলে রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তাই সকালে উঠতে। মেহনুরকে বলতে না দিয়ে মেহরাব সুর টেনে বললেন, কেন মা, রাত জেগে কি আপনি বাড়ি পাহারা দিয়েছিলেন যে আপনাকে দেরি করে ঘুমাতে হয়েছিল? না বাবা, আসলে। হাত উঁচিয়ে মেহনুরকে থামিয়ে দেয় মেহরাব। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, হয়েছে, থাক, আমাকে আর আসলে ফসলে বোঝাতে হবে না। কাল থেকে যেন আর দেরি না হয়। এখন আয়। শ্বাসকে দাঁড়িয়েছিল মেহনুর। বাবার কথা শুনে এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। দেরি হওয়ায় ওর বাবা ততটাও রাগ করেনি। কথাটা ভাবতেই হাসি ফুটে মেহনুরের মুখে। তারপর চোখের চশমাটা ঠিক করে কোমর টেঙানো বেরুনিটার সামনে এনে ঠিকঠাক হয়ে লম্বা একটা শ্বাস টেনে গিয়ে বাবার পাশে বসলো। মেহরাব নরম গলায় বললেন, গরম পানি আর লবঙ্গ এনেছিস? জি বাবা। গরম পানি আর লবঙ্গের উপযোগ নিঃশেষ করার পর মেহনুর বাবার পায়ে হাত দিয়ে সালাম করে নিল। মেহরাব হলেন মেহনুরের গুরু। হারমোনিয়াম বাজানো আয়ত্ত করতে পারলেও মেহরাব গানটা ঠিক সেভাবে রপ্ত করতে পারেননি। তার কণ্ঠও তেমন ভালো না, তাই আর গান নিয়ে এগোতে পারেননি। তিনি পারেননি বলে কি হয়েছে?
তার মেয়ে একদিন দেশের নাম করা গায়িকা হবে, এটা ওনার স্বপ্ন। আর সেভাবে মেয়েকে তালিম দিচ্ছেন। মেহরাব মেয়ের দিকে হারমোনিয়াম এগিয়ে দিলেন, বাবার দিকে এক টুকরো মিষ্টি হাসি ফেরত দিয়ে রেওয়াজে মন দিল। মা, ও মা, আজকেও কি তুমি তুলোটা দিতে ভুলে গেছো? ব্যালকনিতে বসে মেহনুরের রেওয়াজ শুনছিলেন আয়েশা। ছেলের চিল্লাচিল্লিতে বেশ বিরক্ত হয়ে চলে আসতে হলো। অর্ক আর মেহনুরদের পাশাপাশি বাড়ি, দুতলা বিশিষ্ট ছিমছাম সুন্দর পরিপাটি করে সাজানো মেহনুরদের বাড়ি। অন্যদিকে অর্কদের বহুতল ভবন। বিশাল এই ভবনের তৃতীয় তলায় অর্ক ওর বাবা মাকে নিয়ে থাকে, বাকি তলাগুলো ভাড়া দেওয়া। মেহনুরদের ছাদের কিনারা ঘেঁষে অর্কের রুমের ব্যালকনি, ফলে মেহনুরের রেওয়াজ আর হারমোনিয়ামের সুর অর্কের ব্যালকনি আর রুম থেকে খুব ভালোভাবেই শোনা যায়। রোজ ভোরবেলায় অর্কের ঘুমের ব্যাঘাত ঘটে বলে মেহনুরের রেওয়াজের সময়টুকু কানে তুলো গুজে ঘুমায়। আজ আয়শা অর্ককে তুলা দিতে ভুলে গেছেন, তাই অর্ক বিরক্ত হয়। আয়শা আজ ভোরে যখন দেখেন মেহনুর এখনও রেওয়াজ করতে আসেনি, তখন উনি ভেবেছিলেন হয়তো আজকে রেওয়াজ করবে না। পরে রেওয়াজ শুনতে পেয়ে ব্যালকনিতে এসে বসেন, কিন্তু অর্ককে তুলো দিতে বেমালুম ভুলে যান। তবে আসল কাহিনী হলো গিয়ে ভুলে যাওয়া নয়, উনি ইচ্ছে করেই দেন না। এভাবে অর্ককে জ্বালান উনি, যাতে ও সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। যবে থেকে মেহরুনুর এখানে এসেছে তবে থেকে ছেলের উন্নতি হয়েছে। অর্ক সকালের ঘুম থেকে উঠে যায়, হোক সেটা তিক্ততায়, তবু ছেলের সকালে ঘুম থেকে উঠে এটাই ওনার কাছে অনেক। আয়শা ছেলের রুমে এসে বাজ খায় গলায় বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতো অমন করে চিল্লাচ্ছিস কেন? কি সুন্দর মেয়েটার রেওয়াজ শুনছিলাম, সেটাও তো সহ্য হলো না? অর্ক মায়ের কণ্ঠ পেয়ে কম্বলের নিচ থেকে মাথাটা বের করে আধ খোলা চোখে কপালে বিরক্তির ছাপ ফেলে বলল, উফ মা, তোমায় শুনতে কে বারণ করেছে? আমাকে তুলোটা দিয়ে গেলেই তো হতো। রোজ রোজ তোর এই নাটক আমার মোটেও ভালো লাগে না অর্ক। মেয়েটা কি সুন্দর গলার স্বর, শুনলে মনে হয় শুনতেই থাকে, প্রাণটা একেবারে জোড়ায় যায়। আর তুই ওর রেওয়াজ শুনতেই পারিস না। কি সুন্দর স্বর, প্রাণ জুড়িয়ে যায়। হ্যাঁ। অর্ক বিছানা ছেড়ে উঠে বসলো, তার ছেলের স্বরে বলল, তা বেশ তো, তুমি শোনো না। বাপ বেটির ওই ভজন গীত শোনার মতো রুচি আর সময় কোনোটাই আমার নেই। ছেলের কথায় আয়শাও তাচ্ছিল হেসে বললেন, তোর আর রুচি খুব জানা আছে আমার। তোর রুচি তো ওই বিদেশিদের হাও খাও। মায়ের কথায় অর্ক মুখ কালো করে বলল। মা। আয়শার সুর টেনে বললেন, কেন তুই বলতে পারিস আর আমি বললেই দোষ? তোর যেমন ওই বিদেশিদের গান ভালো লাগে, তেমন আমারও মেহেরুনের রেওয়াজ শুনতে ভালো লাগে। অর্ক মায়ের কথায় গলার স্বর উঁচু করে অভিমানী গলায় বলল, এই বাড়িতে সকালে যে একটু শান্তি মতো ঘুমাবো তারও তো উপায় নেই। ধ্যাত, এখন দেখছি এই বাপ মেয়ের জ্বালায় বাড়িতে আর থাকাই যাবে না। অর্ক তুই। আয়শা কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু অর্ক ওর মায়ের কথা না শুনে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার নিয়ে এসে দেখে আয়শা এখনো ওর রুমেই বসে আছেন। অর্ক স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কিছু বলবে? আয়শা মুখ গম্ভীর করে বসে আছেন। ছেলের কথায় শীতল কণ্ঠে বললেন, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটা সামনে হোক বা আড়ালে। কারো ব্যাপারে ওইভাবে কথা বলা উচিত না। মায়ের কথার মানে বুঝতে না পেরে অর্ক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? তুই মেহেরা ভাইজান আর মেহেরুনকে অপমান করার জন্য এমন করিস না। মায়ের প্রশ্নের প্রত্যুত্তরে অর্ক কড়া গলায় বলল, অপমান নয় মা, যা সত্যি তাই বলেছি। যেটা তারা পারে না সেটা করতে যায় কেন বলো তো? আচ্ছা তুমি বলো। মেহরাব আঙ্কেলকে সেই ছোটবেলা থেকেই দেখছি হারমোনিয়াম নিয়ে শুধু রেওয়াজই করে গেছেন। জীবনে কিছু করতে পেরেছেন কি? অর্ক তার ছেলের সুরে ফের বলল, পুরাতন পাগলেরই ভাত নাই, এখন আবার নতুন পাগলের আমদানি করছে। মেয়েকেও নিয়ে এসে নিজের সাথে যোগ করেছে। আয়েশা চোখ রাঙিয়ে উচ্চ স্বরে বললেন, অর্ক মুখ সামলে কথা বল, মুখে যা আসে তাই বলে যাচ্ছিস তুই। আমি কিন্তু। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অর্ক বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছেলের এই আচরণ আয়েশার মোটে পছন্দ হয়নি। দরজার দিকে হতাশ চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ান।
অর্কের ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরির প্রতি বরাবরই অনীহা। এসবে ওর কোনো কালে বিন্দু মাত্র আগ্রহ ছিল না। নিজের বাবার বিজনেসেও জয়েন করেনি। আকাশ সাহেব কত বলেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সমাজ সেবা করবে বলে পড়াশোনা কমপ্লিট করে নিজের একটা এনজিও গড়ে তুলেছে। এই মুহূর্তে উদাস মনে এনজিওর পাশে পুকুর পাড়ে থাকা বড় কাঠগোলাপ গাছটার নিচে বাইকটা হেলান দিয়ে বসে আছে। মায়ের সাথে অভিমান করে বাসা থেকে না খেয়ে বেরিয়ে এসেছে। অর্ক, হুম। কতক্ষণ ধরে এখানে বসে আছিস? অনেকক্ষণ। আন্টি ফোন করে বলল বাসা থেকে নাকি কিছু খেয়ে আসিসনি। চল, কিছু খেয়ে নিবি। আমার ভালো লাগছে না কলি। গম্ভীর কণ্ঠে বলল অর্ক। অর্কের যে মুড ভালো নেই সেটা কলি খুব ভালো করে বুঝতে পারছে। তবে এটা বুঝতে পারছে মায়ের সাথে অহেতুক ঝগড়া করে এসে এখানে মুড অফ করে বসে আছে। ও বরাবরই এমন করে। মৃদু হাসে কলি। অর্কের বাহু ধরে বলল, পেটে খাবার পড়লে ভালো লাগবে। প্লিজ জোর করিস না আমায়। অর্কের সব বন্ধুই ওর এনজিওর সদস্য। অর্ক ওর বন্ধুদের নিয়ে পুরো এনজিওটা পরিচালনা করে। কলি ওদের মধ্যেই একজন। আমরাও এখনো কিছু খাইনি। একের অধিক কণ্ঠ পেয়ে অর্ক কপাল কুঁচকে পেছনে তাকায়। তনিমা আর অয়ন দাঁড়িয়ে আছে। দুজনের হাতে দুটো করে 4টি প্যাকেট। তনিমা আর অয়ন অসহায় মুখ করে করুণ গলায় বলল, প্লিজ চল, খুব খিদে পেয়েছে। অর্ক জানে ওদের মোটেও খেতে লাগেনি। ওকে খাওয়ানোর জন্য ওরা শুধু শুধু নাটক করছে। অর্ক যখনই বাসা থেকে না খেয়ে চলে আসে বা রাগ করে থাকে, তখন ওরা সবাই ঠিক কোনো না কোনো বাহানা বানিয়ে হাজির হয়। তবে এখানে অনেকটা ভূমিকা ওর মায়ের থাকে, কারণ হামেশাই নিউজটা তো উনি লিক করে থাকেন। আয়শা বেগমের কল লিস্ট চেক করলে অর্কের বন্ধুদের নাম্বারগুলোই আগে পাওয়া যাবে। স্মিত হাসে অর্ক। কথা না বাড়িয়ে একটা ক্ষুদ্র শ্বাস ফেলে বাধ্য ছেলের মতো ওদের সাথে নিয়ে আসা খাবারগুলো এখানে বসে সবাই মিলে খেয়ে নেয়। দোস্ত, একটা তাজা খবর নিয়ে এসেছি। চমকে উঠল অর্ক। খাওয়া শেষ করে উঠতেই অর্কের একটা কল আসে। সবাইকে ভিতরে যেতে বলে ও কলটা রিসিভ করে কথা বলছিল। তখনই দিহাদ এসে হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। দেখে মনে হচ্ছে রীতিমতো দৌড়ে এসেছে ও, তাই তো অমন হাঁপাচ্ছে। অর্ক দিহাদের দিকে সন্দিহান চোখে তাকিয়ে আছে। কলটা কেটে দিয়ে ফোনটা পকেটে রেখে কপালে আংশিক ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, তাজা খবর? কি? টিট দিবি তো? দিহাদের কথায় অর্ক বিরক্ত স্বরে বলল, আশ্চর্য, আগে বল কি হয়েছে। না শুনেই তোকে ট্রিট দিব কিভাবে? না না, আগে তুই বল টিট দিবি কিনা। অর্ক বুঝতে পারছে দিহাদ হয়তো সত্যি কোনো ভালো খবর নিয়ে এসেছে, নয়তো ট্রিট চাওয়ার মতো ছেলে দিহাদ নয়। অর্ক দিহাদের হাত ধরে বলল, আচ্ছা এদিকে আয়, বস এখানে। তুই আগে একটু শান্ত হও, তারপর না হয় তোর কথা শুনবো। কাঠগোলাপ গাছটার নিচে ইট পাথর দিয়ে সুন্দর করে বানিয়ে রাখা বেঞ্চটায় অর্ক দিহাদকে নিয়ে বসালো। তারপর বলল, নে এবার বল কি হয়েছে। লাখো তরুণের হার্টবিট থামিয়ে দেওয়া সেই মানবী আছে। দিহাদের কথা বুঝতে না পেরে অর্ক ভ্রু কুঁচকে বলল, দিহাদ, হিয়ালি না করে ক্লিয়ারলি বল। আজকে কিরণ চৌধুরীর লাইভ কনসার্ট আছে। দিহাদের কথা শুনে অর্ক মুখ চেপে রেখেও হাসি আটকাতে পারল না। অর্ক ফিক করে হেসে দেয়। দিহাদ অর্কের হাসির কারণ বুঝতে না পেরে কপাল সংকুচিত করে বলল, আজব তো, এইভাবে হাসছিস কেন? অর্ক কোনো মতে ওর হাসি সংবরণ করে বলল, হাসবো না তো কি করব। এই খবর নিয়ে এসে তুই আমার কাছে ট্রিট চাইছিলি, এটা তোর তাজা খবর? কিরণ চৌধুরীর কনসার্ট, সে তো রোজই থাকে, এটা কোনো আহামরি খবর হলো? দিহাদ এবার বেশ বিরক্ত হয়ে বলল, আগে আমার পুরো কথাটা তো শুনবি। অর্ক হেসেই যাচ্ছে। এবার দিহাদের ভীষণ রাগ হচ্ছে। কর্কশ গলায় বলল, কিরণ চৌধুরীর কনসার্ট আজকে আমাদের স্টেডিয়ামে হবে। মুহূর্তেই অর্কের মুখের হাসিটা মিলিয়ে যায়। চকিত দৃষ্টিতে দিহাদের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি বললি তুই? দিহাদ বিরক্তিকর একটা চাহনি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যা শুনতে পেয়েছিস তাই বলছি। দিহাদ ঠোঁট বাঁকিয়ে উঠে চলে যেতে নিলে অর্কর পথ আগলে দাঁড়িয়ে অবাক সুরে জিজ্ঞেস করলো, কিরণ চৌধুরী বিডিতে? অক্ক, আমার সামনে থেকে সর। দিহাদ গাল ফুলিয়ে কথাটা বলল।
অর্ক বুঝতে পারছে তখন পুরো কথা না শুনে ওইভাবে হেসেছে বলে এখন তার অভিমান হয়েছে। দিহাদের মুখ দেখে অর্ক মুখ টিপে হাসলো। দিহাদের গাল টিপে আহ্লাদে সুরে বলল, এই কথাটা এতক্ষণ বলিসনি কেন? তেলে বেগুনে জ্বলে উঠল দিহাত। অর্কের হাতটা ঝাড়া মেরে ফেলে দিয়ে কর্কশ গলায় বলল, আমাকে বলার সুযোগ দিয়েছিস তুই, পুরো কথা না শুনে তোর দাঁত পাটি বের করে হাসতে শুরু করে দিয়েছিস। সরি ইয়ার, রাগ করিস না। মিনমিনে সুরে বলল অর্ক। দিহাদ আর চোখে অর্কের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, ইটস ওকে। অর্কের কপালে চিন্তার ছাপ ফেলে বলল, কিরণ চৌধুরী বিডিতে আর আমি জানি না। কেউ জানতো না, নিউজটা গোপন ছিল। খবর নিয়ে জানতে পারলাম 2 সপ্তাহ আগেই নাকি এসেছে ও। অর্ক চোখ গুলগুল করে দিহাদের দিকে তাকায়। কপালে 3 আঙ্গুলে স্লাইড করে বের করে বলল, 15 দিন হয়ে গেছে আর আমি জানতেই পারলাম না। অদ্ভুত। কি বিড়বিড় করছিস? দিহাত, তুই শিওর তো? দিহাদ অর্কের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্কের কথা বুঝতে পারেনি। অর্ক উৎকণ্ঠিত স্বরে ফের বলল, আজকে কি সত্যি কিরণ চৌধুরীর কনসার্ট আছে? হেরে বাবা, এই দেখ কত বড় পোস্টার টাঙানো হয়েছে। তোকে আমি চিনি না, মুখের কথা তুই বিশ্বাস করবি না বলে আমি প্রমাণ সাথে নিয়ে এসেছি। ফোনের ছবি তুলে নিয়ে এসেছি। অনেক বড় কনসার্ট হবে মনে হচ্ছে। প্রথমবারের মতো বিডিতে এসেছে এই কিরণ চৌধুরী, ধামাকা তো হবেই। অর্ক ফোনটা দিহাদের হাতে দিয়ে স্মিত হেসে বলল, চল আমার সাথে। কোথায়? আমাদের এলাকায় অতিথি আসছে, তাকে আপ্যায়ন করতে হবে না? স্টেডিয়ামের প্রত্যেকটা কোনায় কোনায় লোক লাগিয়ে রেখেছে অর্ক। ড্রেসিং রুমে যাওয়ার রাস্তার পাশের গ্যালারিতে একদম কিনার ঘেঁষে থাকা সিটের টিকিটটা অনেক কাঠখড় পুড়িয়ে অর্কের জন্য জোগাড় করেছে। এখানে বসে আজকে কিরণ চৌধুরীর প্রত্যেকটা কদমের পই পই করে হিসেব রাখবে বলে। হুডির আড়ালে নিজেকে লুকিয়ে দর্শক সারিতে বসে আছে অর্ক। গ্যালারিতে উপচে পড়া মানুষের ঢলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না, তাই যথাসময়ের আগে স্টেজে কিরণ চৌধুরীর নাম অ্যানাউন্স করা হলো। ড্রেসিং রুমে অপেক্ষারত কিরণ তার প্রিয় গিটারের তারে টুংটাং শব্দ করে চেক করে নিচ্ছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। নিজের নাম অ্যানাউন্স করা হয়েছে শুনে হুডির ক্যাপটা মাথায় দিয়ে গিটার হাতে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে। কিরণ চৌধুরীর নাম অ্যানাউন্স করার সাথে সাথে স্টেজ সহ পুরো গ্যালারি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। গ্যালারির রং বেরঙের আলোকসজ্জা ছোট বড় লাইটগুলো অফ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে স্টেজের ঠিক পেছন সাইডের একটা সাদা লাইট জ্বলে উঠল। সবাই বিস্ফোরিত চোখে স্টেজের দিকে তাকিয়ে আছে। পরনে জিন্স, হোয়াইট শু আর ব্ল্যাক হুডির আড়ালে খোলা চুলে স্টেজের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে রকস্টার কিরণ চৌধুরী। মুহূর্তে কিরণের নামে প্রতিধ্বনি ভেসে আসছে পুরো স্টেডিয়াম ভর্তি মানুষের কণ্ঠ থেকে। কিরণ 2 হাত দুদিকে প্রসারিত করে চোখ বুজে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। প্রতিধ্বনিত হওয়া প্রত্যেকটা কণ্ঠ অনুভব করছে খুব গভীরভাবে। একে একে স্টেজে লাগানো প্রত্যেকটা লাইট জ্বলে উঠল, কিন্তু গ্যালারি এখনো অন্ধকারে নিমজ্জিত আছে। শুধু স্টেজটা বাহারি রঙের আলোতে ঝলমল করছে। পর মুহূর্তে পুরো স্টেডিয়াম আলোকিত হয়ে যায় দর্শকের হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে। দেখে মনে হচ্ছে আকাশ থেকে এক ঝাঁক তারা নেমে এসেছে। অবাক চোখে তাকিয়ে আছে কিরণ। এদেশের মানুষগুলো ওকে এত ভালোবাসে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মুগ্ধ ঘুরে ঘুরে গ্যালারির সৌন্দর্য নজরবন্দি করছে। প্রতীক্ষা নিয়ে বসে থাকা অর্কের প্ল্যান ফ্লপ হলো। কখন যে কিরণ ওকে ডিঙ্গিয়ে চলে এসেছে বুঝতে পারেনি। স্টেজেও কিরণের মুখ দেখার জন্যই উৎসুক জনতা মুখিয়ে আছে রকস্টার কিরণ চৌধুরীর গান শুনবে বলে। জনসমুদ্রের 99% শ্রোতায় যুবক যুবতী, হবে নাই বা কেন। লাখো যুবকের হার্টবিট করে এই রকস্টার কিরণের নামে। কিরণের বাচনভঙ্গি, স্টাইল, অ্যাটিটিউড সবকিছু অন্যদের থেকে বেশ আলাদা। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ারের ছড়াছড়ি। বাঙালি হয়ে ইংরেজি গানটাকে এত নিখুঁতভাবে আয়ত্ত করে যে কারো পক্ষেই বোঝা সম্ভব হয়নি যে সে একজন বাঙালি। ধবধবে সাদা গায়ের রং, বাদামি চুল, তাকে দেখেও স্বদেশী মনে হয় না। কিরণের ফ্যান ফলোয়াররা তাকে ফলো করত একজন বিদেশি রকস্টার হিসেবে। তবে কিরণ ওর কোনো এক কনসার্টে বাংলা গান গেয়েছিল, যার ফলে সবাই বুঝতে পেরেছিল ও আদৌ কোনো বিদেশিনী নয়, খাঁটি বাঙালি।
মাস বছর দুয়েক আগে অর্ক ওর বন্ধুদের মুখে শুনেছিল মিউজিক ওয়ার্ল্ডে নাকি এক তরুণীর আবির্ভাব হয়েছে। সে নাকি এক সপ্তাহে এতটাই ফেমাস হয়ে গেছে যে এক সপ্তাহে তার ফ্যান ফলোয়ার কয়েক মিলিয়ন ছাড়িয়েছে। অর্ক তখন বন্ধুদের কথায় পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিয়েছিল। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে কিরণের বাংলা গানের ছোট্ট একটা স্ক্রিপ্ট অর্কের সামনেই আসে। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে আসে অর্কের। আগে অনেকবার কিরণের ইংরেজি গানের স্ক্রিপ্ট নিউজ ফিডে পেয়েছে, কিন্তু কখনো শোনা বা দেখা হয়নি, বরাবরই ইগনোর করত। কিন্তু এই ভিডিও ক্লিপের ক্যাপশনে থাকা লেখাটি দেখে কৌতূহল দমিয়ে রাখতে পারেনি অর্ক। প্লে করে পুরো ভিডিওটাই দেখে। কপালের ভাঁজ আরো গাঢ় হলো। কে এই কিরণ চৌধুরী? অর্কের মনে প্রশ্ন জাগে। সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে জানতে পারে যথেষ্ট অল্প বয়সী একটা মেয়ে। বয়স আর কত, সবে 20 পেরিয়ে 21-এ পা দিয়েছে। অর্ক আকাশ সমান অবাক হয়। এই বয়সে জীবনে এত কিছু অ্যাচিভ করা, এত মানুষদের ভালোবাসা পাওয়া কি চারটিখানি কথা নাকি? অর্কের কৌতূহলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। সোশ্যাল মিডিয়া যত ঘাটছে ওর আকাঙ্ক্ষা ততই বেড়ে যাচ্ছে। অর্কের কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো এই বিষয়টি লক্ষ্য করে। কিরণ চৌধুরীর সব স্টেজ শোই রাতে করে থাকে, আর যে মেয়ের কয়েক মিলিয়ন ফ্যান ফলোয়ার, সেই মেয়ের কোথাও একটাও ছবি নেই। যা আছে সব দূর থেকে তোলা, বেশিরভাগ ছবি কনসার্ট চলাকালীন তোলা। নিজের প্রোফাইলে আহামরি তেমন কিছুই নেই, এমনকি ওর গাওয়া গানের একটা ভিডিও ক্লিপও নেই। ব্যাপারটা বেশ রহস্যময় মনে হলো অর্কের। এই মেয়ের চলন বলন অনেকটা ওই নিশাচর পাখির মতো, দিনের আলোয় প্রচ্ছন্ন আর রাতের আকাশে মুক্ত স্বাধীন পাখি হয়ে ঘুরে বেড়ায়। মেয়ের পার্সোনালিটিও সবার থেকে আলাদা, যা অর্ককে বেশি আকৃষ্ট করে। যত দিন গড়াতে থাকে কিরণ চৌধুরীর প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে অর্ক। যাকে কোনোদিন চোখের দেখা অব্দি দেখেনি, সেই কিরণ চৌধুরীর গলার স্বর না শুনলে ওর ঘুম আসে না। মাঝে মাঝে অর্ক নিজেও খুব অবাক হয়, আদৌ তার দেখা সাক্ষাৎ পাবে কিনা এটারই তো কোনো ঠিক ঠিকানা নেই। অথচ সারা দিনের ক্লান্তি হতাশা মাঝেও ওর গলার স্বর শোনার জন্য মন আনচান আনচান করে। চোখ বন্ধ করলেই তাকে নিজের খুব কাছে অনুভব করে। মাঝে মাঝে খুব ইনসিকিউর ফিল হয়, যদি অন্য কেউ এসে ওকে নিয়ে যায়। তবে ওর এমন ফিলিংসের কারণ ওর নিজের কাছেও অজানা। এই তো গত সপ্তাহে ছুটে গিয়েছিল কানাডায়, তবে সেখানে গিয়ে জানতে পারে কিরণ চৌধুরী বর্তমানে কানাডাতে নেই। কোথায় আছে কেউ জানে না। পরিবারের কেউই তার সম্পর্কে কোনো নিউজ দিতে রাজি হয়নি। যাকে দেখার জন্য তোলা হয়ে এতটা পথ ছুটে গিয়েছিল সেই তো নেই। শেষে নিরুপায় হয়ে অর্ককে চলে আসতে হলো। কাউকে কিছু না বলে উধাও হয়ে যাওয়ার আয়েশা বেগম খুব রেগে গিয়েছিলেন। 2টা দিন অর্কের সাথে কথা বলেননি। মাইক্রোফোনটা ঠিকঠাক জায়গায় রেখে গিটারের কর্ডগুলোই আঙ্গুল রেখে পিক দিয়ে আপ ডাউন করতেই উল্লাসে হইচই শুরু করে দেয় গ্যালারি ভর্তি অপেক্ষারত অজস্র শ্রোতাবৃন্দ। ভাবনা থেকে বেরিয়ে আসে অর্ক। জনতার উচ্ছ্বাসে চারদিক চোখ বুলিয়ে অর্কের দৃষ্টি আবার সেই কিরণে স্থির। জনশ্রোতার আকুলতার সমাপ্তি ঘটাতে আর এক মুহূর্ত দেরি না করে গিটারে সুর তুলে গান ধরে কিরণ। একের পর এক গানের আবদার পূরণে ব্যস্ত কিরণ। সবার আবদার মেটানো শেষ, এবার তার ফেরার পালা। মুগ্ধতায় পরিপূর্ণ পুরো স্টেডিয়াম। ওয়ান্স মোর প্রতিধ্বনিতে উচ্ছ্বসিত পুরো গ্যালারি। অর্কের ঘুর কাটে উৎসুক জনতার কল্লোলে। অবাক চোখে তাকিয়েছিল স্টেজে থাকা মানবীর উপর। যতক্ষণে অর্কের হুঁশ ফিরে ততক্ষণে কিরণ স্টেজ থেকে নেমে ড্রেসিং রুমে চলে গেছে। অর্ক কিরণকে দেখতে না পেয়ে ছুট লাগায় ড্রেসিং রুমের উদ্দেশ্যে। বাইরের কেউ ড্রেসিং রুমের ধারে কাছেও অ্যালাউ নয়। তবে সেখানে গিয়ে অর্ক জানতে পারে কিরণ বেরিয়ে গেছে। অর্কের মাথা কাজ করছে না। একদিকে কিরণকে দেখার কৌতূহল, অন্যদিকে এই গ্যালারি ভর্তি মানুষকে ডিঙিয়ে এখান থেকে বের হওয়াও মুশকিল। উপায় না পেয়ে শর্টকাট রাস্তার হদিশ জানতে ঘুষ খাইয়ে বের হয়েছে। এখন স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আছে অর্ক। অর্ক তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাবছে কিরণ কোন দিক দিয়ে যেতে পারে। 2টা রাস্তা পর্যবেক্ষণ করে এসেছে, কিন্তু ওই দিকে কারোর অস্তিত্বও মেলেনি। চুল উল্টে যখন দিশেহারার মতো পায়চারি করছিল, তখন ওর সামনে খানিকটা দূরে ক্ষুদ্র আলোক রশ্মি দেখতে পায়, সাথে কারো আবছায়া। আলোর উৎপত্তি স্থল খুঁজে বের করতে সামনে এগোয় অর্ক। আলোর দিক অনুসরণ করে দেখতে পায় এটা বাইকের আলো, আর ছায়াটা হলো বাইকের মালিকের। অর্কের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত মানুষটিকে।
হুডি পরা, কাঁধে গিটার সমেত ব্যাগটা ঝোলানো। অর্ক নিশ্চিত ওটা কিরণই। কয়েক মিটার দূরত্বে দুজনের অবস্থান, তাই কিরণকে চিনতে অর্কের ভুল হয়নি। অর্ক পা টিপে টিপে সামনের দিকে এগোতে থাকে। কিরণ কি আর কম চালাক? পায়ের আওয়াজ না পেলেও ছায়া দেখে ঠিকই বুঝতে পেরে গেছে ওকে কেউ ফলো করছে। কিরণ তাড়াতাড়ি করে বাইকে উঠে বসলো। অর্ক আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে কিরণের গিটারের ব্যাগটায় ধরে ফেললো। প্রাণপ্রিয় গিটারে টান পড়ায় কিরণ খুব রেগে যায়। রাগান্বিত হয়ে অর্কের দিকে ফিরে তাকাতে চমকে উঠল অর্ক। হাত আলগা হয়ে আসে গিটারের ব্যাগ থেকে। সামনে থাকা মানবের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। হুডির আড়ালে একজোড়া নীলা ভাব চোখেই শুধু দেখতে পাচ্ছে। চোখ থেকে যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। ব্যাগ থেকে নেমে দাঁড়ায় কিরণ। অর্ক কিরণের মুখের মাস্কটায় যেই হাত দিতে যাবে অমনি কিরণ অর্কের হাতটা খপ করে ধরে ফেলে। হাত সহ অর্ককে ঘুরিয়ে নিয়ে ক্যারাটি মার দিয়ে অর্ককে কুপকাত করে দেয়। অর্ক ভাবতেই পারেনি কিরণ এমন কিছু ঘটাতে পারে। আর ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে অর্ক কিছু করার সুযোগই পেল না। হাতে পায়ে প্রচন্ড রকম আঘাত করে অর্ককে মাটিতে ফেলে দিয়ে কিরণ আর এক মুহূর্ত দেরি না করে বাইক নিয়ে চলে যায়। কিরণের চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ হতাশ মুখে তাকিয়ে থেকে অর্ক ভগ্ন হৃদয় নিয়ে বলে উঠল, মেয়ের এলেম আছে বলতে হবে। গানটার সাথে সাথে ক্যারাটিটাও বেশ ভালোই রপ্ত করেছে দেখছি। আবার বাইক চালাতেও জানে। যে সে বাইকার এই মেয়ের সাথে পেরে উঠবে বলে মনে হয় না। প্রফেশনাল বাইকারদেরও টক্কর দিতে পারবে এই মেয়ে। আর কি কি গুণ আছে এই মেয়ের আল্লাহই জানেন। কিন্তু এই বাইক কোথায় পেল? মাঝ রাস্তায় কোনোই ভাঁজ করে হাতের তালুতে মাথা রেখে আধশোয়া হয়ে কথাগুলো বলছিল অর্ক। পরক্ষণে শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড রকমের ব্যথা অনুভব করে। রাস্তা থেকে যেই উঠতে যাবে অমনি ধরাম করে আবার পড়ে যায়। পায়ে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। হাতগুলো মনে হয় মুচড়ে ভেঙে দিয়েছে। কথাটা ভেবে অর্ক নিজেকে নিজেই গালি দিচ্ছে। তাচ্ছিল্য সুরে বলে উঠল, সিরিয়াসলি অর্ক, যেই মেয়ে এই মাঝরাতে তোকে আধমরা অবস্থায় এইরকম একটা নির্জন জায়গায় ফেলে রেখে চলে গেছে, আর তুই কিনা সেই মেয়েরই গুণকীর্তন করছিস। সো ফানি ইয়ার। কিন্তু কথাটা তো সত্য। এই মেয়ে যে এলেমদার সেটা তো স্বীকার করতেই হবে। হতাশার সুরে কথাটা বলল অর্ক। পর মুহূর্তে মলিন মুখে বলে উঠল, ওই মেয়ে যেভাবে আমার হাড়গোড় সব ভেঙে দিয়ে গেছে, মনে হয় না এখান থেকে উঠতে পারবো। তাহলে এখন আমি এখান থেকে বাসায় ফিরবো কি করে? অর্কের ফোনে কল আসার শব্দে ধ্যান ভাঙে। পকেট হাতড়িয়ে ফোন না পেয়ে সামনে তাকিয়ে দেখে ফোনটা রাস্তায় পড়ে আছে। বুকে ভর দিয়ে অনেক কষ্টে ফোনটা হাতের কাছে পায় অর্ক। ফোনটার করুণ দশা দেখে কষ্টে ওর বুকটা আরো ফেটে যাচ্ছে। ফোনের গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কোনো কিছু দেখা যাচ্ছে না। ফোনটা অনবরত বেজেই চলেছে। কল রিসিভ করা যাচ্ছে না। অনেক চেষ্টা করার পর কলটা রিসিভ করে অর্ক। ভাঙা ভাঙা গলায় বলল, হ্যালো দিহাত, আমি এই যে স্টেডিয়ামের পিছনের দিকটায় একটা গলি আছে না, এইখানে। অনেক কিছু হয়ে গেছে রে ভাই। এত কথা ফোনে বলা যাবে না। তুই তাড়াতাড়ি আয়। আর হ্যাঁ শোন, তুই একাই আসিস? আমি শুধু তোকে আসতে বলেছি। পারলে একটা রিক্সা নিয়ে আসিস। তোকে এত কথা বলতে কে বলেছে? যা বলছি তুই শুধু তাই কর। ওকে। ডক্টর আসতে। ব্যথা পাচ্ছি তো। সত্যি করে বলো তো কি হয়েছে? বাইকে অ্যাক্সিডেন্ট করেছি। তখনই তো আপনাকে বললাম। অর্কের ঝটপট উত্তরে ডক্টর তাজ্জব বনে গেল। ডক্টর গম্ভীর কণ্ঠে বলল, বাইক অ্যাক্সিডেন্টে শরীরের চামড়া ফুলে যেতে দেখেছি, ক্ষত বিক্ষত হতে দেখেছি, মানুষকে মারা যেতেও দেখেছি, হাড়গোড় ভাঙে, ঠিক আছে। কিন্তু বাবা, বিশ্বাস করো, তোমার মতো এইরকম বাইক অ্যাক্সিডেন্টের রোগী আমি আমার ডাক্তারের জীবনে দেখিনি। অর্ক কি বলবে বুঝতে পারছে না। ধারা খেয়ে বসে আছে। কথায় আছে না, ডাক্তার আর উকিলের কাছে কখনো মিথ্যা বলতে নেই, নয়তো হিতে বিপরীত হতে পারে। আমতা আমতা করে বলল, আসলে ডক্টর হয়েছে কি? অর্ককে থামিয়ে দিয়ে ডক্টর মুখ টিপে হেসে বলল, থাক, বলতে হবে না। আমি বুঝতে পারছি তোমার সাথে কি হয়েছে, কিন্তু আমার অবাক লাগছে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়েও পরাস্ত হলে। আমি কি আর জানতাম বজ্জাত মেয়ে এত পাজি?
বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে কথাটা বলে অর্ক। ডাক্তার সন্দিহান চোখে তাকিয়ে বলল, কিছু বললে? অর্ক মেকি হেসে বলল, কই কিছু বলিনি তো। আমি তো শুনলাম তুমি বিড়বিড়িয়ে করছো। অর্ক গলা খাকারি দিয়ে টেনে টেনে বলল, আসলে ডক্টর আমি জানতাম না ও আমার উপরে অ্যাটাক করবে। জানলে কি আর এমনি এমনি ছেড়ে দিতাম? যাকে বাদ দাও, এই যে এই ওষুধগুলো ঠিক মতো খাবে, সকালে আর বিকেলে আস্তে আস্তে খাটবে। আশা করি সপ্তাহ খানিকের ভেতরে ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। এটা আমার ডিউটি ইয়ানম্যান, থ্যাঙ্কস দিতে হবে না। তোরা আবার এসেছিস? দরজা খুলে খুন্তি উঁচিয়ে নিয়ে কথাটা বললেন আয়েশা, কিন্তু সামনে থাকা ব্যক্তিটিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লেন। খুন্তিটা চটজলদি নামিয়ে নেন, বিস্মিত হয়ে বললেন, মেহেরুন তুমি? আয়েশার রণচণ্ডী রূপ দেখে ভয় পেয়ে গিয়ে কিছুটা পিছিয়ে যায় মেহনুর। চোখের চশমাটা ঠিক করে না ঘষে একগাল হেসে বলল, জি আন্টি। এসো এসো, ভেতরে এসো। মেহনুরের হাত ধরে কথাটা বললেন আয়েশা বেগম। মেহনুরের তো আত্মায় পানি নেই, গোল গোল চোখ করে ওর হাতের দিকে তাকিয়ে আছে। কে জানি ঘরে নিয়ে খুমতে দিয়ে ওকে না আবার পিটিয়ে দেয়। মেহনুর একটা শুকনো ঢুক গেলে আয়েশার হাত ছাড়াতে ছাড়াতে বলল, আন্টি আমি এখন যাই, পরে আসবো কেমন? আয়েশা চোখ রাঙিয়ে বললেন, এই মেয়ে চুপ, এখন এসেছো এখনই যাবে, পরে কেন? মেহনুরের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আয়েশার হাতের দিকে ভয়ার্ত চোখে তাকালো। মেহনুরের দৃষ্টি অনুসরণ করে আয়েশা নিজের হাতের দিকে তাকান। এতক্ষণে খেয়াল হয়েছে তিনি কি করছিলেন। হাতে থাকা খুন্তিটা আবার চটজলদি নামিয়ে নিয়ে মুখে হাসি টেনে বললেন, আসলে অর্কের জন্য কন্টিনেন্টাল রান্না করছিলাম। দুপুরে খাবার খেয়ে এখন একটু ঘুমাচ্ছে, কিন্তু এনজিওর ছেলেগুলো এসে বারবার ওকে ডিস্টার্ব করছে। বলছি যে ছেলেটা অসুস্থ, এখন তোদের সাথে খেলবে না, তাও কথা শুনছে না, কলিং বেল বাজিয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম হয়তো ওরাই দুষ্টুমি করছে। মেহনুর বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। মেহনুরের কথায় আয়েশা আশ্বাস দিয়ে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসো এখন। আয়েশার কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে ভেতরে আসে। ওর হাতে থাকা বক্সটা আয়েশার দিকে এগিয়ে দিয়ে বলল, মা বলল অর্ক ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এটা ওনার জন্য। মা একটু নানুদের বাসায় গেছে, তাই আমাকে আসতে হলো। আয়েশা বক্সটা হাতে নিয়ে খুলে দেখেন সাবুদানা দিয়ে আতপ চালের পায়েস। এই পায়েস অর্কের খুবই প্রিয়। আয়েশা বক্স থেকে পায়েসটা একটা বাটিতে ঢালতে ঢালতে কৃতজ্ঞ চিত্তে বললেন, ভাবিও না পারেন বটে, অর্ক অসুস্থ হলেই উনি ঠিক বুঝে যান ওর কি মন চায় না চায়। একটু আগেই পায়েসের কথা বলছিল, কিন্তু ঘরে সাবুদানা ছিল না বলে রান্না করতে পারিনি। তোমরা মা, ও মা। অর্কের ডাক শুনে থেমে যান আয়েশা। মুখের কথাটা আর শেষ করতে পারলেন না। অর্কের গলার স্বর পেয়ে মেহনুর উঠে গিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি এখন উঠি। না, মাত্রই তো এলো, তুমি বসো একটু, আমি আসছি। ওইদিকে অর্ক ননস্টপ ডেকেই যাচ্ছে। আয়েশা মেহনুরকে বসতে বলে ছেলের রুমে চলে গেলেন। কি হয়েছে? আন্টি কিছু পাঠিয়েছে? কপাল কোচকে আসে আয়েশার। ছেলে নিশ্চয়ই ফোন করে বলেছে ওর জন্য পায়েস রান্না করে দিতে। কথাটা ওনার মাথায় আসতেই মুহূর্তেই রাগ উঠে গেল। শাসানোর ভঙ্গিতে বললেন, এটা কোন ধরনের হ্যাংলামো অর্ক? তুই রেনুভা ভাবিকে পায়েস রান্না করে দিতে বললি কেন? চোখ চকচক করে উঠল অর্কের। শরীরের কথা বেমালুম ভুলে গিয়ে লাফ দিয়ে যে উঠতে যাবে অমনি হাতে ব্যথা অনুভব হওয়ায় আবার শুয়ে পড়ল। কৌতূহলী স্বরে বলল, কি পায়েস? দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে পায়েসটা নিয়ে আসো। তার আগে তুই বল, ওনাকে কেন বললি? অর্ক মায়ের কথায় নিচু স্বরে বলল, আমি তো পায়েসের কথা বলিনি, আন্টিকে শুধু একটা মেসেজ দিয়ে বলেছিলাম আন্টি আমি অ্যাক্সিডেন্ট করেছি। আয়েশা অর্কের দিকে সন্দিহান চোখে তাকিয়ে আছে। ছেলের মতে গতি কিছুই বুঝতে পারছে না। অর্ক বিছানায় শুয়ে থেকে বুকের উপর হাত রেখে আঙুল নাড়াচ্ছে আর ছটফট করছে। আয়েশা বুঝতে পারছেন পায়েসের আনন্দে ছেলে একেবারে গদগদ হয়ে গেছে। অর্কের দিকে আর দৃষ্টি রেখে উচ্চ স্বরে বলেন, মেহেরুন, পায়েসের বাড়িটা নিয়ে অর্কের ঘরে এসো তো মা।
মেহনুরের নাম শুনে অর্কের কপাল সংকুচিত হয়ে আসে। মেহনুর নামটা কয়েকবার বাজলো ওর কানে। মুখ কালো করে বলল, ওই মেয়ে আমাদের বাসায় কি করে? এমনিতেই তো ওর জ্বালায় ঘুমাতে পারি না, আর এখন সোজা আমার ঘরে। তুমি ওকে চলে যে। আন্টি, অর্ক আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মেহনুর চলে আসায় থেমে গেল। মেহনুর পার্শ্বের বাটিটা বেডসাইড টেবিলে রেখে অর্কের সামনে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে শীতল কণ্ঠে বলল, সরি, আমি জানতাম না আমার এই বাসাতে আসাতে আপনার অসুবিধা হয়। আসলে নানা ভাই একটু অসুস্থ, তাই মা নানুদের বাসায় গেছে। মা বলল পায়েসটা দিয়ে যেতে। আমাদের বাসায় তো আর কাজের বুয়া নেই, তাই আমাকে আসতে বলল। কথাগুলো শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে মেহনুর পর মুহূর্তে আয়শার দিকে এগুলো ঠোঁটের কোণে স্মিত হাসি ঝুলিয়ে বলল, আসি আন্টি, ভালো থাকবেন। আসলে অর্ক কথাটা ওইভাবে বলতে হতাশ চোখে দরজার দিকে তাকিয়ে আছে আয়শা। ওনার কথা শেষ করার আগেই মেহনুর চলে গেছে। চোখ ছলছল করে উঠল ওনার। মা, আমাকে একটু বসিয়ে দাও। ছেলের কথাই হুঁশ ফিরে আসার মুহূর্তেই মেজাজ গরম হয়ে যায়। নিজেকে সংযত রাখতে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়লেন বার কয়েক। উনি চান না অর্কের খাওয়াটা নষ্ট হোক, কারণ এখন যদি উনি কিছু বলেন তাহলে হয়তো অর্কের খাওয়া হবে না। ব্যাপারটা নিশ্চয়ই খুব বেশি ভালো হবে না। আয়শা চান না মেহনুরের আনা খাবারটা ফেলে দিয়ে অর্ক মেহনুরকে আরো অপমানিত করুক। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে অর্ককে উঠিয়ে বসিয়ে দেন। অর্ক তৃপ্তি করে সম্পূর্ণ পায়েসটা খেলো। অর্কের মুখ মুছে দিয়ে পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আবার অর্কের সামনে এসে বসলো আয়েশা। গম্ভীর মুখে বলেন, ওকে এইভাবে অপমান না করলেও পারতিস অর্ক। মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। মুখের ওপর এমন কথা শুনলে যে কারোরই কষ্ট পাওয়ার কথা। সেদে এসে কেউ অপমানিত হতে চায় না। ও তো চলেই যেতে চেয়েছিল। আমি বসতে বলেছিলাম। ওর মা ওকে না বললে ও মোটেও এই বাসায় আসতো না। আজকে মেহরুন রেওয়াজ করতে ছাদে আসেনি। খেয়াল করেছিস কি? কালকে তোর বলা প্রত্যেকটা কথা ও শুনেছিল। অর্ক মায়ের দিকে বিস্ময়ে তাকালো। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে আবার বলেন, কালকেও মেহেরুন আমাদের বাসায় এসেছিল। আমি রানাবকে দেখতেও চেয়েছিলাম। ছেলে কাজে ব্যস্ত থাকে, সব সময় ফ্রি থাকে না। মেহেরুনকে বলেছিলাম ও যেন আমাকে একটু রনাফের সাথে কথা বলিয়ে দেয়। অনেকদিন দেখি না ছেলেটাকে। কাল সকালে মেহেরুন ড্রয়িং রুমেই ছিল। তুই রাগ নিয়ে বেরোচ্ছিলি বলে হয়তো খেয়াল করিসনি। তোর ঘর থেকে বেরিয়ে এসে দেখি মেহেরুন বসে আছে। আমাকে বুঝতে দেয়নি যে ও তোর আর আমার সব কথা শুনতে পেয়েছে, কিন্তু আমি ওর চোখ মুখ দেখে ঠিকই বুঝতে পেরেছিলাম বাবা বাবাই হয়। কোনো ছেলে মেয়েই তার বাবার সম্পর্কে কটু কথা বা অপমানমূলক কথা সহ্য করতে পারে না, কিন্তু মেহেরুন করেছিল। আর করেছিল বলেই হয়তো আজও এসেছিল তোকে ওর মায়ের হাতে তৈরি পায়েস দিতে। বিনিময়ে কি পেল? সেই তো অপমানিত হয়েই গেল। অর্ক মাথা নিচু করেই বসে আছে। মায়ের কথার প্রত্যুত্তরে বলার মতো কোনো ভাষায় ও খুঁজে পাচ্ছে না। আয়েশা তাচ্ছিল্য হেসে বলেন, একটা সময় আমার ছেলেকে নিয়ে আমার কত গর্ব হতো। এখন তো আমার ভাবতেও অবাক লাগে আমার ছেলে কিনা এই মন মানসিকতার মানুষ। যারা তাকে এত ভালোবেসে স্নেহ করে, প্রতিদান হিসেবে কি তাদের অপমান প্রাপ্য? অর্কের মনতা বলে দিচ্ছে ওর অনুশোচনা হচ্ছে। আসলেই তো, মেহরাব আর রেনুফা নিজেদের সন্তানদের সবসময় কাছে পান না। অর্ককে নিজের সন্তানের মতো ভালোবাসে। অর্কের এখনো মনে আছে ওর বাবার ব্যবসায় অনেক বড় ধরনের লস হয়ে গিয়েছিল। পরিবারের সবার মন খারাপ ছিল। অর্কের মন দ্বিগুণ খারাপ ছিল, কারণ ওই দিন ওর 13তম জন্মদিন ছিল। সেদিন মেহরাব আর রেনুফা ওনাদের বাসায় অর্ককে নিয়ে গিয়ে ওর জন্মদিন পালন করেছিল। অনেক অনেক গিফটও দিয়েছিল ওকে। স্মৃতির খাতায় আজও ঝলমল করে উঠে সেই দিনটি। মন থেকে ভালো না বাসলে এমনটা কেউ করে? আয়েশা ফের বললেন, ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখিস তো একটু। বাবার অপমান, নিজের অপমান কতটুকু সহ্য করতে পারিস? কথা শেষ করে দ্রুত পা ফেলে অর্কের ঘর থেকে চলে যান আয়েশা। অর্ক আহত দৃষ্টিতে মায়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। এখন বড় বেশি অনুশোচনা হচ্ছে ওর। নিজের অজান্তেই অনেক বড় অন্যায় করে ফেলেনি তো? নিজের মাকেও কষ্ট দিয়েছে ও। মেহনুর কি ওর বাবাকে কালকের কথাগুলো বলে দিয়েছে? হয়তোবা।
তা না হলে আজকে উনি ছাদে আসেননি কেন? মেনুরকে রেওয়াজ করতেই বা বলেননি কেন? ওকে কি এখন ভুল বুঝবেন? কথাগুলো ভাবতেই গা শিউরে উঠল। হঠাৎ করেই বড্ড বেশি গরম লাগতে শুরু করেছে। হাতড়ে এসি রিমোটটা নিয়ে পাওয়ার বাড়িয়ে দিয়েছে, তবু গরম কমছে না, দম বন্ধ হয়ে আসছে। ছটফট করছে অর্ক। এই মুহূর্তে ঘর থেকে বেরোতে না পারলে ও হয়তো মরে যাবে। মাকে ডাক দেওয়ার সাহস হলো না ওর। নিজেই অনেক কষ্ট করে বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যালকনিতে চলে যায়, প্রকৃতির বাতাসে একটু স্বস্তি খোঁজার আশায়। কেটে যায় 1 সপ্তাহ। অর্ক এখন আগের মতো সম্পূর্ণ সুস্থ। এই 1 সপ্তাহে বদলে গেছে অনেক কিছু। আয়শা ছেলের সাথে আগের মতো আর কথা বলেন না। অর্কের কথার প্রত্যুত্তরে শুধু হ্যাঁ না বলে মাথা নাড়ায়। মায়ের চোখে বড্ড বেশি ছোট হয়ে গেছে ও। চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না এখন। মেহনুরও এখন আর ছাদে রেওয়াজ করতে আসে না। ইদানিং মেহরাবকেও বেশি বের হতে দেখা যায় না। উনি কি অনেক বেশি কষ্ট পেয়েছেন? সেদিনের পর থেকে মেহনুরের ছায়াটা অর্কের সামনে তো দূর, আশেপাশেও দেখা যায় না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে অর্কের। আজ ওর জন্য এতগুলো মানুষ আঘাত পেয়েছে খুব গভীরভাবে। কথাগুলো মনে আসতে আটকে উঠে অর্ক। অজানা ভয় ক্রমশ ওকে গ্রাস করে ফেলছে। এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? তনিমার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে অর্ক। এনজিওর পাশের পুকুর ঘাটে বসেছিল অর্ক। পাশে তাকিয়ে দেখে তনিমা সহ দিহাত, কলি, অয়ন দাঁড়িয়ে আছে। অর্ক ওদের দিকে তাকাতেই তনিমা কৌতূহলী কণ্ঠে বলল, অর্ক, আজকে কিরণ চৌধুরীর স্টেজ শো আছে, আমরা সবাই যাচ্ছি, তুইও যাবি নাকি আমাদের সাথে? শেষের কথাটা ভ্রু নাচিয়ে বলল তনিমা। অন্য সময় হলে তনিমার কান মুলে দিত অর্ক, কিন্তু আজকে তেমন কিছু করলো না। শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, ওই একজনই তো আমার সব সমস্যার সমাধান। চারদিক একটা থমথমে পরিবেশ। স্টেজে উঠে কিরণ এমন কিছু কথা ব্যক্ত করতে পারে এটা কেউ চিন্তাও করতে পারেনি। অর্ক সন্দিহান চোখে তাকিয়ে আছে। শুরু হওয়ার আগেই মেয়ের এমন বাচনের উদ্দেশ্য কি? এই মেয়ে কি ছ্যাঁকা টেকা খেয়েছে নাকি? যদি তা না হয় তাহলে এই কথাগুলোর মানে কি? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অর্কের মনে। একটু আগে বলা কিরণের কথাগুলো অর্কের কানে বাজছে। কিরণের বলা কথাগুলো ছিল, বর্তমানে পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে প্রেমিকার কাছে প্রতি রাতে নিয়ম করে ব্যক্তিগত ছবি চাওয়া ছেলেটাও দিন শেষে ঠিকই একটা লক্ষ্মী বউয়ের স্বপ্ন দেখে। ফিটফাট পোশাক পরে, রকমারি ফ্যাশন করে বুক উঁচিয়ে চলা মেয়েটা গার্লফ্রেন্ড হিসেবেই উপযুক্ত, ঘরের বউ হিসেবে নয়। অথচ এই বোকা মেয়েগুলো ভালোবাসা দেখাতে গিয়ে, ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে নিজের মূল্যবান সম্পদ নষ্ট করে ফেলে। কিংবা দেখা যায় তারা আবেগ দেখাতে গিয়েও অপর পাশের মানুষটার কাছে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করে ফেলে। বিনিময়ে কি পায়? ধোঁকা। কোনো কোনো সময় তো নিজের প্রাণটাই খোয়াতে হয়। কিরণের বলা এসব কথা অর্কের বোধগম্য হচ্ছেই না। সম্পূর্ণ কথাটা শুনলে হয়তো ধোঁয়াশা কাটবে। তাই ফের কিরণের দিকে নীরব দৃষ্টি স্থির করলো। চারিদিকে চোখ বোলায় কিরণ। বুঝতে পারছে ওর গান শুনতে আসা মানুষগুলো ওর এই সব কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না, হয়তো শুনতেও আগ্রহী নয়। দীর্ঘ একটা শ্বাস টেনে ঠোঁটের কোণে স্মিত হাসি ঝুলিয়ে ফের বলল, মেয়ে, তুমি খুবই দুর্বল আর বোকা। সেটা তুমি কখনোই বোঝার বালাই রাখো না। তোমরা কেন বোঝো না? তোমরা যতই তোমাদের ভালোবাসার মানুষটির প্রতি নিজেদের দুর্বলতা প্রকাশ করবে, মানুষটা ততই তোমাদের দুর্বলতাকে ঢাল স্বরূপ ব্যবহার করে যাবে। তোমাকে যে ভালোবেসে যাবে তার জীবনের ক্ষণিকের অতিথি হিসেবে, সারা জীবনের সঙ্গিনী হিসেবে নয়। যদি সারা জীবনের সঙ্গিনী করতে চাইবে তাহলে সে তোমাকে কখনো সম্পর্ক ছিন্ন করার ভয় দেখাতো না। আশা করি আমাকে আর ভাঙিয়ে বলতে হবে না। আবার থেমে যায় কিরণ। পরপরই তাচ্ছিল্যের সুরে হেসে বলল, কথাগুলো বড্ড একতরফা হয়ে যাচ্ছে না? কথার প্রত্যুত্তরে আশায় কান পাতে কিরণ। ছেলেদের প্রায় সবাই ওর প্রশ্নে সায় দিয়েছে। মুচকি হাসলো কিরণ। ওদের মনের প্রশ্নটাই তো করলো, সায় দেবে বই কি। কিরণ শীতল কণ্ঠে ফের বলল, প্রেম ভালোবাসা ছাড়া জগৎ চলে না। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা কথাটা আবশ্যকীয়। এটা অন্তত আমি মনে করি। সবার মন পড়ার ক্ষমতা আমি রাখি না। ছেলে মেয়েদের বলছি, নিজেদের প্রিয় মানুষগুলোর বিশ্বাসের অমর্যাদা করো না। আর মেয়েরা, তোমরাও ছেলেদের সুন্দর মনগুলোকে নিয়ে অহেতুক ছেলে খেলা করো না। পারলে শক্ত করে ধরে রেখো।
যাতে শেষ না পস্তাতে হয়। বেকার ছেলেদের যদি বিয়ে নাই করবে তাহলে কেন সম্পর্কে জড়াও তোমরা? প্রিয় মানুষটির হাত ধরবে বলে একটা মেয়ে যখন সব ছেড়ে চলে আসতে একবারও দ্বিধা বোধ করে না, তখন ছেলেরা তোমরা কেন অস্বীকার করো? পরিবারের দোহাই দিয়ে পালিয়ে বেঁচে যাও। এতে বুঝি তোমাদের আত্মতৃপ্তি মেলে? তোমাদের তো কেউ মাথার দিব্যি দেয়নি যে প্রেম করতেই হবে। সাহস যদি না থাকে তাহলে প্লিজ অহেতুক স্বপ্ন দেখিও না। যাই হোক, আমি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছি আমি নিজেও বুঝতে পারছি না। কথাগুলো অনেকক্ষণ ধরে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু বলার মতো কাউকেই পাচ্ছিলাম না। পর মুহূর্তেই মনে পড়ল আমার তো আজ শো আছে। অব্যক্ত কথাগুলো না হয় ওখানে উগলে দিয়ে হালকা হব। আমার হাতের এই ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন? বাম হাতটা উঁচিয়ে শেষের কথাটা বলল কিরণ। বাস্তবতা আর জীবনের সাথে মিল খুঁজতে যখন ব্যস্ত, ঠিক তখনই কিরণের বলা একটা কথায় থমকে যায় উপস্থিত জনতা। সবাই উৎসুক দৃষ্টি স্থির করে কিরণ চৌধুরীর হাতের দিকে। সত্যি ওর কনুইয়ের ব্যান্ডেজ করা, পরনের শার্টের হাতাগুলো ফোল্ড করাই ছিল এতক্ষণ। কই কারো চোখে পড়েনি তো। চারিদিকে পিনপত নীরবতা। অর্ক তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কিরণের হাত পর্যবেক্ষণ করে নেয় একবার। এতক্ষণ অবাক চোখে নির্বাক হয়ে শুধু কিরণের কথাগুলোই শুনছিল, অন্যদিকে নজর ফেরানো হয়নি। কিরণের হাতে ব্যান্ডেজ, এটা ও খেয়ালই করেনি এতক্ষণ। কিরণ ক্ষুদ্র একটা শ্বাস ফেলে বলল, হসপিটালে একটা মেয়েকে ভর্তি করে রেখে আসলাম। মেয়েটার নাম নীলু। তার 5 বছরের সম্পর্ক, কালোর বিয়ে। আর আজ জানতে পারলো ওর ভেতরে আরেকটা প্রাণ তিল তিল করে বেড়ে উঠছে। যখন নিজের সবকিছু ছেড়ে ছুড়ে চলে এলো, তখন তাকে গ্রহণ করতে তার সেই প্রিয় মানুষটি নারাজ। পরিবার ক্যারিয়ারের দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দিল। নীলুর ফিরে যাওয়ার পথ বন্ধ, রাস্তা খোলা একটাই, আত্মঘাতী ছাড়া নাকি ওর আর কোনো উপায় নেই। বেপরোয়া ভাবে মাঝ রাস্তায় ছুটছিল। আকম্বিক আমার বাইকের সামনে এসে পড়তেই চমকে উঠে ব্রেক কষে সাথে সাথে। তখনই পড়ে গিয়ে হাতে সামান্য একটু লেগেছে, কিন্তু ওর কিছু হতে দেয়নি। মেয়েটা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে জ্ঞান হারায় সেখানেই। ওর হাতে একটা চিরকুট ছিল, সেখান থেকেই সবটা জানতে পারলাম। কিরণ কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নীলুর সাথে আমার কথা হয়নি, অজ্ঞান ছিল তো। ওর সাথে সাথে প্রত্যেকের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। ছেলে বা মেয়ে তোমরা কেউই অভিনয়ের ধোকায় পড়ো না। তবে অভিনয় ছাড়া জীবন একেবারেই একঘেয়ে মনে হয় না? মাঝে মাঝে অভিনয়েরও দরকার আছে, তবে সেটা অবশ্যই উত্তম হতে হবে, কারোর ক্ষতির জন্য নয়। কিরণ কথাগুলো শেষ করে মুচকি হেসে সুর তোলে গিটারের তারে। কারো মুখে রানী, কথা সত্য আর বাস্তবিক বটে। কেউ কেউ হয়তো লজ্জাও পেয়েছে, কেউ হয়তো নিজের ভুলগুলো বুঝতে পারছে, আবার কেউ হয়তো বা প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে কুঁকড়ে উঠছে। কথাগুলো বলার খুব প্রয়োজন বোধ করলো কিরণ, তাই বলল, এখন কে মানলো আর কে মানলো না এটা দেখা ওর বিষয় না। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে চোখ বন্ধ করে নেয় কিরণ। পরপরই মধুর সুরে গেয়ে উঠল, বরাবরের মতো আজও কোনো ব্যতিক্রম ঘটল না। একের পর এক আরজি আসছে আর গান গাইছে কিরণ। চারদিক থেকে করতালির শব্দ ভেসে আসছে। অস্বস্তি হচ্ছে খুব। অর্কের অস্থিরতা যেন কমবার নয়। কিরণের গাওয়া গানের কথাগুলো ভাবাচ্ছে ওকে। ওর কি কোনো কারণে আজ মন খারাপ? মনে হচ্ছে প্রতিনিয়ত কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিছু আড়াল করার তীব্র প্রচেষ্টা। এমন নয় তো যে ও অভিনয় করছে? কথাগুলো মনে আসতেই বুকের ভেতরটা কেমন ধুক করে উঠল অর্কের। কিসের এত অভিনয়ের জীবন ওর? কেনই বা এত লুকোচুরি ওর? জানতে হবে সবটা। বসে থাকাটা আর পসিবল হচ্ছে না। উঠে চলে এসেছে অর্ক। লক্ষ্য আজকে যেভাবেই হোক কিরণকেও দেখবেই। আজকে অর্ক আগে থেকে একটু নীরব জায়গায় চলে গিয়েছে। এদিকে মানুষের তেমন কোনো যাতায়াত নেই। ওই দিন কিরণ নিরিবিলি পথের চলে গিয়েছিল, তাই আজ অর্ক এই নীরব প্রান্তরে এসে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে অর্ককে দেখতে না পেয়ে কলি কল দেয়। কলির কথা শুনে হতাশ হয়ে বাড়ির পথে হাঁটা দেয় অর্ক, কারণ কিরণ চৌধুরী নাকি অনেকক্ষণ আগে চলে গেছে। বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে বলে বাইকটা একটু ড্যামেজ হয়ে গেছে, ওটা সারাতে দিয়ে অন্য গাড়ি করে এসেছে কিরণ। কিন্তু অর্ক ভেবেছিল কিরণ হয়তো আজকে ওর বাইক নিয়ে এই নিরিবিলি জায়গা দিয়ে যাবে। আসলে
কিরণ কিন্তু এখনো যায়নি। গিটার হাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় ওর কনুয়ে টান পড়ে ক্ষতস্থান থেকে আবার রক্ত ঝরছে। বেরোনোর আগে কনুইটা ভালো করে ড্রেসিং করে নিচ্ছে আর কি। অর্ক আজও ওর ভগ্ন হৃদয় নিয়ে বাসায় ফিরে। মার সাথেও ঠিক মতো বনিবনা হচ্ছে না। এত রাতে মাকে ডিস্টার্ব করতে চায়নি, ফলে না খেয়ে ঘুমিয়ে পড়ে। মেহনুর দেখতে কে এলো? ড্রয়িং রুমে বসে বাদাম খেতে খেতে টম অ্যান্ড জেরি দেখছিল মেহনুর। মায়ের কথায় ওকে দিয়ে দেখলো রেনুফা রান্নাঘরে কিছু একটা করছেন। উনি ব্যস্ত আছেন। কুল থেকে কুশনটা পাশে নামিয়ে রেখে টিভির রিমোটটা সোফার সামনে টেবিলের উপর রেখে গিয়ে দরজা খুলে দেয় মেহনুর। দরজা খুলতে হুড়মুড় করে ঘরের ভেতর অর্ক ঢুকলো। মেহনুরকে একরকম পাত্তা না দিয়ে ঘরের ভেতরে চলে আসে ও। মেহনুর আহম্মকের মতো তাকিয়েছিল কয়েক সেকেন্ড, তারপর দরজাটা লাগিয়ে বুকে হাত গুজে দাঁড়ায়। অর্ক সোজা রান্নাঘরে গিয়ে রেনুফাকে আলতো হাতে জড়িয়ে ধরলো। অর্কের এহেনো কাণ্ডে রেনুফা অবাক না হলেও মেহনুরের চোখ গোল করে তাকিয়ে আছে, মুখটা কিঞ্চিত হা হয়ে আছে। অর্ক রেনুফার সামনে গিয়ে দেখে উনি কেমন থমথমে মুখ করে আছেন। অর্ক চোখ রাঙিয়ে তাকায় মেহনুরের দিকে, দাঁত কর্মর করে মনে মনে ভাবে, হয়তো এই মেয়েটাই আন্টিকে বলে দিয়ে সবকিছু। চোখাচোখি হয়ে গেছে দুজনের। হঠাৎ করে অর্কের অমন চাহনি দেখে থতমত খেয়ে যায় মেহনুর। নিজেকে সামনে নিয়ে বিনিময়ে জোরপূর্বক হেসে বলল, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না ভাইয়া। যাও গিয়ে বসে। চোখের তো দৃষ্টিতে রেনুফার দিকে তাকায় অর্ক। বিস্মিত কণ্ঠে বলল, তুমি আমার উপর রেগে নেই? রেনুফা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, রেগে থাকবো কেন? অর্ক অপ্রস্তুত হয়ে পড়ল। পরিস্থিতিতে সামাল দিতে গলা খাকারে দিয়ে রেনুফার দিকে আর চোখে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, না মানে আমার জন্য তোমাকে এই গরমের মধ্যে ওই দিন পায়েস রান্না করতে হয়েছিল বলে এখন আসলাম। তুমি কথা বলছো না তাই ভাবলাম হয়তো অর্ক ওর কথা শেষ করতে পারল না। রেনুফা অর্কের গাল টিপে হেসে আদরে গলায় বললেন, ওরে পাকা ছেলে আমার, এত কেন বুঝো তুমি? আসলে বাবা অসুস্থ, মনটা বেশি ভালো না। পায়েস খেয়েছিলে? অর্ক রেনুফাকে ধরে গোল গোল করে ঘোরাতে ঘোরাতে বলল, তোমার হাতের জাদু আছে আন্টি, পায়েসটা খুবই সুস্বাদু হয়েছিল। পায়েসটা আমি রান্না করিনি। থমকে যায় অর্ক। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তাহলে? আমি তো বাবার বাসাতেই ছিলাম, আমি কি রান্না করে দিব? মেহনুরকে রান্না করে দিয়ে আসতে বলেছিলাম। রেনুফার কথাটা অর্কের কর্ণগোচর হতেই চটজলদি মেহনুরের দিকে তাকাতেই আবারও চোখাচোখি হয়ে যায় দুজনের। চোখ নামিয়ে নেয় মেহনুর। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর অর্কের খুশ গল্প শুনছিল মেহনুর। অর্ক মেহনুরের দিকে আর চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, ও যাও তুমি গিয়ে বসো। আঙ্কেল কোথায় দেখছি না যে? আছে মনে হয় গেস্ট রুমে। অর্ক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগায় গেস্ট রুমের উদ্দেশ্যে, কিন্তু গেস্ট রুমের দরজার কাছে যেতে আটকে উঠল অর্ক। তোর এই বাড়িতে পা রাখা স্পর্ধা কি করে হলো? গেস্ট রুম থেকে কথাটা অর্কের কানে আসতে থমকে দাঁড়ায়। সামনে থাকা মেহরাব সাহেবের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। মেহরাব সাহেবের চোখ থেকে যেন আগুন ঝরছে। মুহূর্তেই কান গরম হয়ে আসে অর্কের। হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁত কর্মর করে দাঁতে দাঁত চেপে ধরে বলল, ওই মেয়েটা তাহলে আঙ্কেলকে সব বলে দিয়েছে। ওনার চোখে আমাকে ভিলেন বানিয়ে ছাড়লো, বজ্জাত মেয়ে কোথাকার। অর্ক একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লো। মুখ ভেঙে মনে মনে বলল, আবার বলে কিনা ভাইয়া দাঁড়িয়ে আছেন কেন, বসুন না, যত সব ন্যাকামি। কত বড় সাহস তোর, তুই এখনো দাঁড়িয়ে আছিস? কিঞ্চিত শিউরে উঠল অর্ক। চকিত দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখে মেহরাব সাহেব ইয়া বড় এক লাঠি নিয়ে ওর দিকে তেড়ে আসছে। এটা দেখে অর্কের চোখ কুটুর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মেহরাব সাহেবের রাগ দেখে মনে হচ্ছে আজ একটা হ্যাস্তন্যাস্ত করে তবেই ক্ষান্ত হবেন। অর্ক কি করবে বুঝতে পারছে না। এই লোক আবার ওর মাথাটা তা ফাটিয়ে দিবে না তো? কথাটা ভাবতেই ভয়ে ওর গলা শুকিয়ে আসছে, জিভ দিয়ে ঠোঁট ভিজাচ্ছে বারবার। মেহরাব সাহেব কাছাকাছি চলে আসতেই অর্ক দৌড়ে গিয়ে ওনাকে জাপটে ধরলো। শুকনো একটা ঢুক গেলে মিনমিনে স্বরে বলল, আর কোনোদিন এমন ভুল হবে না আঙ্কেল, এবারের মতো ছেড়ে দাও।
বাধাপ্রাপ্ত হয় মেহরাব সাহেবের রাগটা যেন থরথর করে আরো কয়েক ধাপ বেড়ে গেল। এইদিকে অর্ক ওনাকে এতটা শক্ত করে চেপে ধরে আছে যে ওনার প্রাণটায় না এবার বেরিয়ে আসে। এতটুকু নড়াচড়া করতে পারছেন না। জোর কাটিয়েও অর্কের কাছ থেকে মুক্ত হতে না পেরে জোরে একটা ধমক দিয়ে বললেন, এই ছেলে, ছাড়ো আমাকে। অর্কের ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। আরো শক্ত করে চেপে ধরল মেহরাব সাহেবকে। চোখ বন্ধ করে উৎকণ্ঠিত স্বরে বলল, না, ছাড়বো না। আগে বলো, তুমি আমাকে মারবে না? কপাল কুঁচকে অর্কের দিকে তাকান মেহরাব সাহেব। এই ছেলে আবল তাবল এসব কি বলছে? একে তো এমন ভাবে জাপটে ধরে আছে, তার উপর এমন অদ্ভুত সব কথা বলছে। মেহরাব সাহেব বেশ বিরক্ত হয়ে বললেন, এখন যদি আমাকে না ছাড়ো তাহলে কিন্তু সত্যি সত্যি মার খেতে হবে বলে দিলাম। হাত আলগা হয়ে আসে অর্কের। তৎক্ষণাৎ মেহরাব সাহেবকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। ছাড়া পেয়ে মেহরাব সাহেব বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছেন। অর্ক মাথা নিচু করে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে আর আর চোখে মেহরাব সাহেবকে দেখছে। মেহরাব সাহেব একটু শান্ত হয়ে আবার লাঠি নিয়ে উদ্যত হতেই অর্ক ফের মেহরাব সাহেবকে জড়িয়ে ধরল। এবার মেহরাব সাহেবের রাগ আর বিরক্তি চরম পর্যায়ে এসে পৌঁছায়। অর্কের হাত ঝাড়া মেরে ফেলে দিয়ে বাজ খায় গলায় বললেন, এই ছেলে, সমস্যা কি তোমার? বারবার আমার উপর ঝাঁপিয়ে পড়ছো কেন? অর্ক মুখ ফুলিয়ে মিনমিন স্বরে কথাটা বলল। কি করব তাহলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো নাকি? অর্কের কথা শুনে আশ্চর্য হয়ে যান মেহরাব সাহেব। কপাল সংকুচিত করে বিস্মিত সুরে জিজ্ঞেস করলেন, মানে আর কি হবে? আগে এটা বলো, তুমি আমায় মারতে চাইছো কেন? মেহরাব সাহেব অর্কের কথা শুনে টাসকে খেয়ে যান। পর মুহূর্তেই কর্কশ ভাবে বললেন, আমি তোমায় কেন মারতে যাব? তুমি আমায় মারবে না? অবাক হয়ে জিজ্ঞেস করলো অর্ক। মেহরাব সাহেব বিরক্ত হয়ে বললেন, আরে বাবারে, আমি তোমাকে কেন মারতে যাব? আমি ওকে কি হলো? ও কোথায় গেল? মেহরাব সাহেব সারা ঘর তন্ন তন্ন করে কিছু খুঁজছেন। খাটের নিচে, সোফার নিচে, আলমারির উপরে, ব্যালকনিতে। আর কেউ মেহরাব সাহেবের অর্ধেক কথার মানে বুঝতে পারল না। এই ওটা আবার কে? এই ঘরে তো ও আর মেহরাব সাহেব ছাড়া আর কেউ নেই। তাহলে উনি এমন হন্যি হয়ে কাকে খুঁজছেন? অর্ক এই কথাগুলো ভাবছে আর মেহরাব সাহেবের পেছন পেছন ঘুরছে। অর্ককে এমন পিছু পিছু হাঁটতে দেখে মেহরাব সাহেবের কপালে বিরক্তির ভাঁজ ফেলে বললেন, কি কখন থেকে আমার পিছন পিছন ঘুরঘুর করছো? তুমি একটু খোঁজো না? অর্ক তৎক্ষণাৎ ওনার কথা মতো খুঁজতে শুরু করে দেয়। বিছানার নিচে, আলমারির ভেতরে, বাথরুমে, টেবিলে, চোখের সামনে যা পাচ্ছে সেটাই নেড়েচেড়ে দেখছে। অনেকক্ষণ খোঁজার পর অর্কের খেয়াল হলো যে আসলে ও খুঁজছেটা কি। মেহরাব সাহেব বললেন আর ও সাথে সাথে খোঁজা শুরু করে দিয়েছে। আজব। অর্ক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, আমরা এতক্ষণ ধরে কি খুঁজছি? বিড়াল। মেহরাব সাহেবের গম্ভীর কণ্ঠের উত্তর শুনে বিষম খেয়ে যায় অর্ক। উচ্চ স্বরে বলল, কি বিড়াল? মেহরাব সাহেব চোখ রাঙিয়ে বললেন, তাই নয় তো কি, তোমার জন্যই তো ওকে ধরতে পারলাম না। এমন ভাবে আমাকে চেপে ধরেছিলে, আর একটু হলে তো একেবারে পটল তুলতাম। কিঞ্চিত লজ্জিত হয় অর্ক, একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সেকেন্ড দু এক পরে আমতা আমতা করে বলে, তখন তুমি দরজার দিকে ওইভাবে তেড়ে আসছিলে, আমি ভাবলাম হয়তো আমাকেই মারতে। কেউ একজন ফিক করে হেসে ওঠায় অর্ক ওর কথা শেষ করতে পারল না। চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে দরজার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে দেখে ওইখানে মেহিনুর দাঁড়িয়ে। অর্ককে দেখে হাসি থামিয়ে দেয় মেহিনুর। মাথা নিচু করে চুপচাপ ওখান থেকে চলে যায়। রাগ হচ্ছে অর্কের। এই মেয়ের জন্যই আজ ওর এই অবস্থা। আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অর্কের রাগটা বেশিক্ষণ টিকল না। মেহরাব সাহেবের দিকে তাকিয়ে বলল, তা বিড়াল তোমার কি ক্ষতি করেছে শুনি? আরে কাল বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছিলাম, হতচ্ছাড়া বিড়ালটা পুরো মাছটাই খেয়ে ফেলেছে। মেহরাব সাহেব এমন ভাবে কথা বললেন যেটা দেখে অর্কের হাসি পায়। মুখ টিপে হেসে আহ্লাদে গলায় বলল, আহারে থাক, এখন তো খেয়েই ফেলেছে। বিড়ালকে ধরে পিটালে তো এখন আর মাছ ফেরত পাবে না। মেহরাব সাহেব একটা হতাশার সুর দিয়ে বলেন, সেটা ঠিক, কিন্তু মাছটা আমি মেহনুরের জন্য এনেছিলাম। আজকে সকালেও বাজারে গিয়েছিলাম, কিন্তু ইলিশ মাছ পাইনি। অর্ক সান্ত্বনা দিয়ে বলল, পরে একসময় নিয়ে এসো। এখন চলো গিয়ে দেখি আন্টি কি রান্না করছে, আমার বড্ড খিদে পেয়েছে।
খাবার টেবিলে সবাই একসাথে খাচ্ছে। অর্ক বারবার আর চোখে মেহনুরের দিকে তাকাচ্ছে। মেয়েটাকে শুধু শুধু ভুল বুঝলো ও। ওর কথা কাউকে তো কিছুই বলেইনি, বরং ওকে যথেষ্ট হসপিটালিটিও দেখিয়েছে। অবাক হয় অর্ক, মেহনুরের কি একটু রাগ হয়নি ওর উপর? আমি হলে তো কখনোই পারতাম না। অর্ক কথাগুলো ভাবছে আর খাচ্ছে। ওদের খাওয়ার মাঝেই আয়েশা বেগম চলে আসেন মেহনুরদের বাসায়। ছেলেকে সকালে বিছানায় দেখতে না পেয়ে বেশ অবাকই হয়েছিলেন ঠিকই, কিন্তু এখানে ছেলের দেখা পাবেন এটা তো ওনার কল্পনাতেও আসেনি। মাকে দেখে অর্ক একটু লজ্জা পায়। তাড়াতাড়ি খাওয়া শেষ করে রেনুফা বেগমকে বলে চলে যায়। মেহনুরও ওর খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। আয়েশা বেগম অর্কের বিষয় জানার জন্য মেহনুরের হাত ধরে ওর ঘরে নিয়ে যায়। মেহনুরের মুখে সকালে অর্কের করা কাণ্ড কারখানার কথা শুনে আয়েশা বেগম হাসতে হাসতে শেষ। তৃপ্তি লাগছে খুব। যতই হোক মা তো। আয়েশা বেগম বুঝতে পারছেন ছেলের মনের অবস্থা। অনুশোচনা থেকে ছেলে সাত সকালে উঠে মেহনুরদের বাসায় চলে এসেছে রেনুফা বেগম আর মেহরাব সাহেবের রাগ ভাঙাতে। ওনার ছেলেকে তো তাদের সামনে ছুটে হতে দেয়নি মেহনুর। তারা তো আদৌ জানেই না ওনারা যাকে জামাই আদর করে খাওয়ালেন সে অর্কই ওনাদের মেয়েকে সহ্য করতে পারে না। এমনকি সামনাসামনি অপমানও করেছে। বুকে জড়িয়ে ধরলেন মেহনুরকে। মেহনুরও মাথা রাখলো ওনার বুকে, কিন্তু আয়েশা বেগমের মাথায় একটা শব্দ বারবার এসে ধরা দিচ্ছে, জামাই। জামাই শব্দটা কেন এত মধুর মনে হচ্ছে? মুখের হাসি প্রশস্ত করে মেহনুরকে বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরেন। প্রশান্তিতে আঁখে জোড়া বন্ধ করে নেন। গত কয়েকদিন এনজিওতে আসতে পারেনি অর্ক। এ কদিনে অনেক কাজ জমেছে। অর্ক হাতের ঘড়ির দিকে বারবার তাকাচ্ছে আর ফাইলে কিছু একটা লিখছে। এনজিওতে ও আর দিহাত ছাড়া কেউ নেই। আজকে কাজ করতে করতে বেশি রাত হয়ে যাওয়ায় অয়নকে পাঠিয়েছে তনিমা আর কলিকে বাসায় দিয়ে আসার জন্য। অর্ক কয়েকবারই দিহাতকেও চলে যাওয়ার জন্য বলেছে, কিন্তু যায়নি। হাতের কাজ প্রায় শেষের দিকে, আর মাত্র একটা ফাইল বাকি। অর্ক ফাইলের উপর দৃষ্টি রেখে বলল, তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিলি? দিহাত আমতা আমতা করে বলল, আসলে আমি কিরণ চৌধুরীর ঠিকানা জোগাড় করতে পারিনি। দিহাতের দিকে এক পলক তাকিয়ে অর্ক ধীর কণ্ঠে বলল, আমাকে আগে বললি না কেন? বললেই তো তুই অসুস্থ শরীর নিয়ে ওকে খুঁজতে চলে যেতি। তো ভাবলেশহীন ভাবে বলল অর্ক। দিহাত কপালে চিন্তার ছাপ ফেলে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই ওই কিরণ চৌধুরী পরিচয় নিয়ে কেন পড়ে আছিস? ওই মেয়ে তো এই দেশে থাকেও না অবধি। কয়েকদিন হলো এসেছে, আবার কয়েকদিন পরে হয়তো চলেও যাবে। সেলিব্রিটিদের সম্পর্কে হালকা পাতলা খোঁজ খবর নেওয়া খারাপ না তো? এই মেয়ে আদৌ কোনো মানুষ তো রে ভাই, নাকি কোনো জিন পেতনি? না জানি চেহারা দেখতে কেমন। আমার তো মনে হয় ওই মেয়ের চেহারাই ভালো না। হয়তো কুৎসিত বলে নিজেকে অমন সবার থেকে আড়াল করে রাখে সব সময়। ক্যামেরার সামনে আসতে চায় না। তবে মেয়ের কণ্ঠ মাশাল্লাহ। শখের বসে হয়তো গানটা করে। হবে হয়তো কোনো ধনির দুলালি। শুনেছি শো কনসার্ট থেকে উপার্জিত অর্থের 2 ভাগই নাকি ডোনেশন দিয়ে দেয়। আমি নিশ্চিত এই মেয়ে কোনো মানুষ না, নির্ঘাত কোনো জিন বা অশ্বরী আত্মা। মানুষ বেশ ঘুরে বেড়ায়, আর নয়তো কোনো ভ্যাম্পার। তা না হলে এই মেয়ে রাত বেরাতে শো কনসার্ট করে বেড়ায় কেন? আরে ভাই, তুই মেয়ে মানুষ, তোর কেন এত সাহস থাকবে? তুই দিনে কনসার্ট কর, দিনে স্টেজ শো কর, সন্ধ্যার আগে মেয়ে ঘরে ফিরে যা। তা না করে তুই রাতের বেলা টুই টুই করে ঘুরে ঘুরে হাজারো ছেলের মাথা চিবে খাস। দিহাত শেষের কথাটা অর্কের দিকে আর চোখে তাকিয়ে বলল। অর্ক এতক্ষণ চুপচাপ দিহাদের কথা শুনছিল আর ওর কাজ করছিল। হাতে থাকা ফাইল সহ টেবিলের উপর রাখা সবগুলো ফাইল সুন্দর মতো গুছিয়ে রাখতে রাখতে বলল, লোকে বলে চাঁদের গায়েও নাকি কলঙ্ক আছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি সূর্যের কিরণের কোনো কলঙ্ক নেই। অর্কের কথা দিহাদের বোধগম্য হলো না, কিন্তু অর্ককে বুঝতে না দিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ে বলল, তবে কি সূর্যমশাই প্রেমে পড়ল? কিরণ সূর্যেরই হয়। সূর্য ছাড়া কিরণের কোনো অস্তিত্ব নেই, আর কিরণ ছাড়া সূর্য মূল্যহীন। কিরণকে কিরণ নিতে হলে এই সূর্যের কাছে আসতে হবে। দিহাত হা করে অর্কের দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু এই সূর্যটা আবার কে? পরক্ষণে দিহাত অর্কের দিকে সন্দিহান চোখে তাকিয়ে ফের বলল, 1 সেকেন্ড অর্ক, নামের অর্থ তো সূর্য, তাহলে এর মানে কি দাঁড়ালো?
অর্ক দিহাদের কথায় মুচকে হেসে বলল, এত মানে বুঝে কাজ নেই, চলো বাসায় চলো। প্রতিদিনের মতো অর্ক আজও বাড়ি ফিরে সোজা ওর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ঘড়ির কাঁটা 1টার উপরে। সেই যে সকালে মেহনুরদের বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। এখন প্রচন্ড খিদে পেয়েছে ঠিকই, কিন্তু মন খেতে চাইছে না। যে ছেলেকে নিজের হাতে ভাত খাইয়ে না দিলে আয়েশা বেগমের মন শান্ত হতো না, এখন সেই ছেলেকে নিজের হাতে ভাত খাইয়ে দেওয়া তো দূর, ভালো করে কথা বলেন না। ছেলে কি আদৌ খেয়েছে না কি খায়নি সেটা নিয়ে ওনার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। মায়ের প্রতি অভিমান নিয়ে অর্ক না খেয়ে শুয়ে পড়ে। পরক্ষণে হুড়মুড় করে উঠে বসলো। ঘরে আসার সময় ডাইনিং টেবিলের মাথা রেখে কাউকে বসে থাকতে দেখেছিল। রুমের লাইট অফ ছিল বলে বেশি খেয়াল করেনি। অর্কের চোখ ছলছল করে উঠল। মনে পড়ে যায় রাত জেগে অপেক্ষারত মায়ের কথা। ছেলের জন্য রোজ না খেয়ে বসে থাকতেন আয়েশা বেগম। ছেলেকে খাইয়ে তারপর উনি খান। এই কদিনে এই অভ্যাসটা প্রায় ভুলে গিয়েছিল মা ছেলে দুজনেই। অর্ক বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, দ্রুত পা চালালো ডাইনিং রুমের দিকে। মায়ের অবয়ব দেখে হঠাৎ করে বুকের ভেতরটা চিনচিন করে উঠল। অভিমানের পাহাড় গলে পানি হয়ে যায় নিমিষেই। অর্ক সুইচ টিপে লাইট অন করতে চমকে উঠলেন আয়েশা বেগম। মাথা তুলে পাশে তাকিয়ে আধ খোলা চোখে বলেন, খোকা এসেছিস? অর্কের বুকের ভেতর ধুক করে উঠল। মায়ের মুখের কত সুন্দর কত মধুরের শব্দটা লাস্ট কবে মা ওকে এই শব্দে সম্বোধন করেছে ওর মানেই নেই। দুজনের মধ্যে এই দূরত্বের কারণটা হয়তো ওই। ছলছল চোখে ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের মাথায় আলতো হাত রেখে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুমি এখনো জেগে আছো কেন? ছেলে বাইরে থাকলে মায়ের চোখে বুঝি ঘুম আসে? অভিমানী সুরে কথাটা বললেন আয়েশা বেগম। অর্ক মায়ের মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে হাও মাও করে কেঁদে দেয়। ছেলের এই ব্যবহারে আয়েশা বেগম মোটেও অবাক হননি। আকাশে মেঘ করলে এক সময় না এক সময় বর্ষণ হবেই, তিনিও প্রস্তুত ছিলেন। ছেলের কান্নাকাটি করাটা সহ্য করতে না পারলেও মুখে স্মিত হাসি ঝুলিয়ে বললেন, হয়েছে, থাম এবার, কান্নাকাটি করার অনেক সময় পাবি, এখন খেয়ে নে তো। অর্ক মায়ের কথায় চোখ মুখ মুছে একটা চেয়ার টেনে বসলো। কান্না করার ফলে হেঁচকে উঠে গেছে। আয়েশা বেগম ভাতের লুকমা ছেলের মুখে তুলে দিচ্ছেন, আর অর্ক তা পরম তৃপ্তিতে খাচ্ছে। ক্ষণে ক্ষণে ফুঁপে উঠছে। ছেলের এই অবস্থা দেখে আয়েশা বেগম মুখ টিপে হেসে বলেন, ছোটবেলার অভ্যাসগুলো তো এখনো যায়নি, আর এই ছেলে কিনা করবে সংসার। মায়ের কথার মানে বুঝতে না পেরে বিস্মিত হয়ে তাকায় অর্ক। অর্কের প্রশ্নসূচক দৃষ্টি দেখে আয়েশা বেগম বললেন, তোর জন্য মেয়ে দেখা হচ্ছে, তোর বাবা চান এই বছরেই যাতে তুই বিয়েটা করিস। কিন্তু মা, তোমার বাবা এও বলে দিয়েছে, তোমার যদি পছন্দ করা কোনো মেয়ে থাকে তাহলে সেটা বলতে পারো। অর্ককে কিছু বলতে না দিয়ে ওর মুখে খাবারের অবশিষ্ট লোকমাটা তুলে দিয়ে কথাটা বললেন আয়েশা বেগম। অর্ক কি বলবে বুঝতে পারছে না। মুখের খাবারটা শেষ করে পানি খেয়ে চুপচাপ বসে আছে। অনেকক্ষণ হলো ছেলের কোনো প্রত্যুত্তর না পেয়ে আয়েশা বেগম ফের বলেন, কাউকে ভালোবাসিস তুই? অর্ক ওর মায়ের দিকে এক পলক তাকে সোজা ওর রুমে চলে যায়। আয়েশা বেগম হতভম্ব হয়ে অর্কের চলে যাওয়ার পানে তাকিয়ে রইলেন। ছেলের কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে নিজের রুমে চলে যান। অর্ক রুমে পায়চারি করছে। মস্তিষ্কে নিউরনগুলোই জঙ্কার পড়েছিল এতদিন। ওর বাবা মা যে ওর বিয়ের জন্য পাত্র দেখছে সেটা ক্ষণাক্ষরেও টের পেল না ও। কিন্তু তাদেরও তো কোনো দোষ নেই। ছেলে বড় হয়েছে, ফরজ কাজটা সেরে ফেলাটাও তাদের দায়িত্ব। ওনারা তো ওর মতামতেই জানতে চাইছে। কিন্তু মায়ের প্রশ্নের উত্তরে ও কি বলবে? যাকে ও ভালোবাসে সেই তো জানে না, তাহলে ওর মা বাবা কি বলবে? এটা বলবে আমি একজনকে ভালোবাসি কিন্তু সে জানে না যে আমি তাকে ভালোবাসি। এটা বললে তো আমাকে হাসির পাত্র হতে হবে। তাহলে কি আমি ওকে হারিয়ে ফেলবো? কথাটা ভাবতেই শিউরে উঠে অর্ক। না না, এটা হতে দেওয়া যাবে না। ওর হৃদয় গহীনে যার বসবাস তার জায়গা ও কাউকে দিতে পারবে না, কাউকেই না। কিন্তু যাকে ও এতটা কাছে চায় সে তো ওর ধরা ছোঁয়ার বাইরে। কত চেষ্টা করেছে কিন্তু কিছুতেই ওর নাগাল পাচ্ছে না। অর্ক হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের মাথার সব চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। চলে যায় ব্যালকনিতে। আজ যে নেশাক্ত জিনিসটা বড় টানছে ওকে।
পুরো ব্যালকনিটা সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি বানিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। গলায় খুসখুস করতে ক্ষণে ক্ষণে কেশে উঠছে, চোখ লাল হয়ে গেছে, ধোঁয়ায় চোখ জ্বলছে, তাও বেখেয়ালি মনে ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। রাজ্যের ঘুম চোখে সে ভর করছে, চোখ টেনেও খুলে রাখতে পারছে না। আধ খোলা চোখেই হতাশ কণ্ঠে বলল, নারী তুমি বড়ই রহস্যময়ী। ধরা যদি নাইবা দেবে তুমি, তবে কেন করলে আমার মন চুরি? আমি হলাম আরেক বোকা। চোর ধরা কি চারটিখানি কথা? ভালো ছিলাম, ভালোই ছিলাম বুঝি, তবে কেন তোমায় খুঁজি? প্রশ্ন করি আমি, আর কতকাল থাকবে শুনি এই অধমের অগোচরে তুমি? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।